ইফেক্ট করবে, সে বোঝা যাবে এখানে যে ফেস টু ফেস খালি ফেজে ফেজে পড়তেছে। আর যদি ফেজ আর নিউট্রাল কথাই পড়ে ডাল বা তার ছেড়ে, তখন ওইটা এখানে বোঝা যাবে যে এইটা কোন ফেজ আর নিউট্রাল করছে, ওয়াই আর নিউট্রাল নাকি আর নিউট্রাল, এরকম বোঝা যাবে। সেই সব ফাংশনে এখানে আছে। তো 2 মেগাটন লোড এখন হুট করে গ্রিড থেকে বরাদ্দ লাইনটা তো গ্রিড থেকে আসে, গ্রিড থেকে বললো কি যে আপনি 1 মেগাটনের ভিতরে কন্ট্রোল করবেন। আচ্ছা, এই কথাটা বলার অর্থ সে যদি 1 মেগাটন কন্ট্রোল দিছে মানে 1 মেগাটনের ভিতরে যদি আমি না রাখি তাহলে আমি 33 কেবি লাইনটা কেটে দেবো। 33 কেবি লাইনটা কেটে দিলে এই জায়গায় আছে 4টে লাইন, এই 4টে লাইন পুরোটাই বন্ধ হয়ে যাবে। তো যার কারণে আমাদের লোড সেট করা হয়, একটা ফিডার বা 2টো ফিডার বন্ধ রেখে ওই 1 মেগাটনের ভিতরে আমার রাখতে হয়। কথা বুঝা গেছে? তো এই কারণে আপনার লোডশেড দেওয়া হয়। তো অনেকে এই গ্রাম অঞ্চল থেকে প্রশ্ন করে যে আমি সেই জন্য বললাম যে অনেকে গ্রাম অঞ্চল থেকে প্রশ্ন করে ভাই সন্ধ্যার সময় লোডশেডিং কেন? ঠিক আছে, তো এই সময় বর্তমান সময়ে কোনো লোডশেডিং নাই। লোডশেডিং আসলে বেশিরভাগ সময় পিক টাইমে, পিক টাইম বলতেছিলেন 5টা থেকে 11টার সময়। এই সময় সমগ্র গ্রাম অঞ্চল যেগুলো চলে লোড, ফ্যান লোড, লাইট লোড সবচেয়ে বেশি পড়ে। লাইটের ওই সময় চাহিদাটা বেড়ে যায়, চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে গ্রিড থেকে লোডশেড করতে পারে। এর ভিতরে তো অনেক বিস্তারিত ল্যাবরেটরি ঢোকার অনেক কিছু আছে, তাই না? তো যেটা দিলে আপনারা নিতে পারবেন। খুবই বেসিক কিছু আইডিয়া আপনাদেরকে বলি, যেহেতু আসছে। ওটা হচ্ছে 33/11 কেবি যে ট্রান্সফরমারের মাধ্যমে ট্রান্সফর্ম করা হয়, সেটা হলো 33/11 কেবি ভোল্টেজ। 33 ভোল্টেজ ইনকামিং হয় 33 কেবি এবং 11 কেবি এখান থেকে আউটগোয়িং বের হয়। আর এই সাবস্টেশনের ক্ষমতা হচ্ছে 10 MVA। ট্রান্সফরমার আবার দুইটা রেটিং আছে, একটা হচ্ছে 10 MVA, একটা 14 MVA। তো দুইটা MVA এর মধ্যে কুলিং অবস্থায় যদি কাজ করে, ট্রান্সফরমার সকল কুলিং প্রোটেকশন যদি ভালো কাজ করে, তাহলে আমরা এই ট্রান্সফরমারকে 14 MVA তে কাজ করাইতে পারবো। আর যদি কুলিং সিস্টেমটা অন না রাখি, সেক্ষেত্রে আমরা 10 MVA এর ভিতরে কাজ করাইতে পারবো। তো আমরা নরমালি 10 এর মধ্যে থেকে কাজ করানোর চেষ্টা করি। অসুবিধাটা কি ছিল, ঠিক আছে? তো বেসিক আপনাদের কিছু বলি, সেটা হলো 33 কেবি ভোল্টেজ যত বৃদ্ধি পায় কারেন্টের পরিমাণটা কমে আসে, তাই না? আচ্ছা, কারেন্টের কারণে একটা পাওয়ার লস হয়। এই পাওয়ার লসের একটা সূত্র আছে, আই স্কয়ার আর লস। তো কারেন্ট যত বেশি হয়, আই স্কয়ার আর যে লসটা সেটা কি তত বেশি বৃদ্ধি পায়। মনে করেন যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, রেজিস্ট্যান্সের মান 10, তাইলে টোটাল পাওয়ার কত হবে? 440। 2 স্কয়ার মানে 4 ইনটু 40। এখন এই কারেন্টের পরিমাণ যদি 3 হয়ে যায়, তাহলে ওইদিকে কত হইল? 3 3 9 আর এদিকে 10, মানে 290। মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বৃদ্ধির জন্য দেখেন প্রায় 50 অ্যাম্পিয়ার, 50 ওয়াট পাওয়ার বেড়ে গেছে। আপনি বুঝতে পারছেন? যত আমাদের কারেন্টের পরিমাণটা কম রাখবো, তত আমাদের লসের পরিমাণটা কম হবে। এই যে কয়েল প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার ভিতরে কিন্তু ইলেকট্রিক্যালি কানেক্টেড না ট্রান্সফরমার, ইলেকট্রিক্যালি কানেক্টেড না, মানে দুইটা তার একত্রে সংযুক্ত নাই। তাহলে এটা কিভাবে ঘটছে? প্রাইমারি থেকে সেকেন্ডারিতে বিদ্যুৎ চৌম্বকীয় যে আবেশ আছে, এই চৌম্বকীয় আবেশের মাধ্যমে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে। আমার কথা বুঝছেন? তারের কোনো সংযোগ নেই। তো এখন এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি যদি তার কোনোভাবে শর্ট হয়ে যায়, তাহলে কি একটা দুর্ঘটনা ঘটবে না? তো এই যে কোরগুলো আছে, কপারগুলো আছে ভিতরে কয়েল, সেগুলো কিন্তু প্রত্যেকটা কয়েল আবার ওর উপর দিয়ে একটা ইনসুলেটেড করা আছে, একটা তারের সাথে আর একটা তার যেন সংযোগ না হয়। এবং কারেন্ট যদি তারের ভিতর দিয়ে যায়, তারটা গরম হয় না? আর এই গরম হইলে এটা তো ঠান্ডা রাখার দরকার আছে। এর মধ্যে ইউজ অয়েল আছে, তেল আছে, ট্রান্সফরমারের তেল। ট্রান্সফরমারের তেল থাকে এই কয়েলটাকে ঠান্ডা রাখার জন্য। এবং এই কয়েলের আর একটা বৈশিষ্ট্য আছে, এরা আবার কি ইনসুলেশন হিসেবে কাজ করে। হ্যাঁ, অর্থাৎ ওই তারের ভিতরে যদি দুইটা তামার তার রেখে আপনি বিদ্যুৎ প্রবাহিত করেন, দুইটা তারের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না। কথা বুঝছেন? তেল ন্যাচারালি কী করে?
বিদ্যুৎ পরিবাহী। এই তেল হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী।